আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি 4th চ্যাপ্টারের পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মেইন টপিকস পর্যায় সারণী। সো আমরা এটার উপর একটু ডিটেইলসে আলোচনা করব। সো আমরা যদি আমাদের ক্লাস 9-10 এর পর্যায় সারণীতে দেখি, আমরা যদি ক্লাস 9-10 এর পর্যায় সারণীর বইটাতে দেখি যে আমরা একটা সলভ পাবো পর্যায় সারণী। সো আমরা ম্যাক্সিমাম দেখবো যে এখানে অনেকগুলো মৌল আছে। আমাদের এখানে ফার্স্ট যে কাজটা করতে হবে যে সবার প্রথমে আমাদের মিনিমাম 1 থেকে 30টা মৌল, প্রথম 1 থেকে 30টা মৌল সম্পর্কে জানতে হবে। সো আমরা এই মৌলগুলো সম্পর্কে প্রাথমিক অবস্থা আমরা জেনে রাখবো বা আমাদের মুখস্থ করে রাখতে হবে। ফাইনালি আমরা যেটা করবো যে আসলে পর্যায় সারণীর আমরা যদি দুটো পার্ট দেখি যে একটা পর্যায় থেকে একটা গ্রুপ থাকে। সো আমরা এই পর্যায় কোনটা গ্রুপ কোনটা আমাদের এটাই জানতে হবে। সো আমরা যদি পর্যায় সারণীর লক্ষ্য করি যে আমাদের পর্যায় সারণীটা যদি আমরা বের করি বইয়ের, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই বরাবর যেটা আছে রো বরাবর, আমরা দেখতে পাবো যে এই রো বরাবর প্রায় 60টা আছে। আমরা এই 60টা হচ্ছে আমাদের পর্যায়। আর আমরা এইভাবে যেগুলো পাবো লম্বা বরাবর, এগুলো হচ্ছে আমাদের কলাম বরাবর যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমাদের গ্রুপ। তাহলে আমরা দেখতে পাবো যে পর্যায় সারণীর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 60টা পর্যায় আর গ্রুপ হচ্ছে 18টা। সো আমরা যদি আগের বইয়ে যাই বা আগের ট্র্যাডিশনে বুঝতে চাই তাহলে দেখতে পাবো যে আমাদের পর্যায় 60টা কিন্তু গ্রুপ হচ্ছে 8টা। কিন্তু এখন আমরা সেটাকে আমরা যদি নতুন করে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে পর্যায় হচ্ছে 60টা, গ্রুপ হচ্ছে আমাদের 18টা। তাহলে ফার্স্ট অবস্থায় আমাদের পর্যায় কিভাবে আইডেন্টিফাই করা যায় বা গ্রুপটাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় আমাদের এটা জানতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে যে আসলে কোন গ্রুপ, কোন ধাতু বা কোন গ্রুপের নাম্বার কি, এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে পর্যায় এবং গ্রুপ সম্পর্কে আইডেন্টিফাই শিখতে হবে। তাহলে সবার প্রথমে আমাদের যেটা কাজ সেটা হলো পর্যায় আর গ্রুপকে আমরা ডিভাইডেড করব। তাহলে আমরা যদি সবার প্রথমে দেখি যে পর্যায় হচ্ছে আমাদের 60টা। সো আমরা ফার্স্ট পর্যায়, সেকেন্ড পর্যায়, থার্ড পর্যায়ে আমরা যদি লক্ষ্য করি যে ফার্স্ট, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড, তারপর হচ্ছে আমাদের থার্ড, এভাবে ফোর্থ, এভাবে আমরা 7 পর্যন্ত যাব। এভাবে আমাদের 60টা পর্যায় পাবো। আর সেম ভাবে আমরা এইভাবে 18টা গ্রুপ পাবো। সো সবার প্রথমে ফার্স্ট পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ে আমরা এইভাবে জানবো। তারপর হচ্ছে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ, এভাবে একবার 18 পর্যন্ত যাব। সো আমাদের সবার প্রথম আইডেন্টিফাই করতে হবে যে আসলে একটা পর্যায় সারণী থেকে আমরা গ্রুপ কিভাবে আইডেন্টিফাই করব আর পর্যায় কিভাবে আইডেন্টিফাই করব। আমরা যদি সবার প্রথমে লক্ষ্য করি যে আমাদের ফার্স্ট পর্যায়ের আমাদের হাইড্রোজেন আছে। ফার্স্ট পর্যায়ে ফার্স্ট গ্রুপে, যে আমাদের ফার্স্ট পর্যায়ে ফার্স্ট গ্রুপে আমরা যেটা দেখতে পাবো যে ফার্স্ট পর্যায়ের ফার্স্ট গ্রুপে হচ্ছে আমাদের হাইড্রোজেন। সো আমরা এখান থেকে লক্ষ্য করব যে আসলে হাইড্রোজেন কিভাবে ফার্স্ট পর্যায়ে বা কিভাবে ফার্স্ট গ্রুপে অবস্থান করে। সো আমাদের সবার প্রথমে যেটা লক্ষ্য করতে হবে যে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। আমরা যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানি যে হাইড্রোজেন হচ্ছে 1, এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি সেটা হচ্ছে 1s1। ওকে, সো সেম ভাবে আমরা যদি ভাবে লক্ষ্য করি যে হাইড্রোজেন পর আমাদের এখানে 18 গ্রুপে আছে আমাদের হিলিয়াম। ওকে, 18 গ্রুপে হচ্ছে আমাদের হিলিয়াম। সেম ভাবে আমরা যদি এইভাবে লক্ষ্য করি আবার সেকেন্ড পর্যায়ের ফার্স্ট গ্রুপে যদি আমরা লক্ষ্য করি সেকেন্ড পর্যায়ে ফার্স্ট গ্রুপে কি আছে, আমরা যদি লক্ষ্য করি যে হাইড্রোজেন পর আছে আমাদের লিথিয়াম। সো আমরা এইভাবে আইডেন্টিফাই করব। সো সবার আগে আমাদের যেটা জানা যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। আমরা যদি ম্যাক্সিমাম মৌল সম্পর্কে জানি যে আসলে তার গ্রুপ কোনটা, পর্যায় কোনটা, এটা জানার জন্য আমাদের ম্যাক্সিমাম কয়েকটা ব্লক বা কয়েকটা অরবিটাল সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে s অরবিটাল, একটা হচ্ছে p অরবিটাল, একটা হচ্ছে d অরবিটাল, আর একটা হচ্ছে f অরবিটাল। আমরা মোটামুটি এটা ধারণা লাভ করেছি থার্ড চ্যাপ্টার থেকে এবং ইলেকট্রন বিন্যাস আমরা সেখান থেকে শিখে আসছি। তাহলে সবার প্রথমে যে আমাদের ফার্স্ট গ্রুপের আমরা যদি সবার প্রথমে লক্ষ্য করি যে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যেহেতু তার পারমাণবিক সংখ্যা 1, আমরা লক্ষ্য করি যে 1s1 এ যায়। আবার সেম ভাবে আমরা ধরে নিলাম একটা সোডিয়াম, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে 1s1, 2s1, 2p6, 3s1। আবার সেম ভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 3s2, আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের শেষ কক্ষ হতে যেটা ওকে, এদের শেষ কক্ষপথ এবং ফাইনালি আমাদের এখানে পর্যায় আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করি যে 1s1, আমরা এখানে দেখতে পাবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1 তার লাস্ট কক্ষপথ যেটা, আমরা যদি লাস্ট কক্ষপথ কাউন্ট করি যেটা হচ্ছে 1, এই 1টা হচ্ছে তার শেষ কক্ষপথ, এই নাম্বারটা হচ্ছে আমাদের বোঝাবে সেটা হচ্ছে পর্যায়।
আমাদের এটা হচ্ছে পর্যায়, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো মৌলের ক্ষেত্রে বা যে কোনো সবার ক্ষেত্রে। আর S1 আমরা এখানে লক্ষ্য করব যে অরবিটাল, s অরবিটাল ক্ষেত্রে দেখো যে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা। আমরা যদি এখানে লক্ষ্য করি যে s অরবিটাল ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা একটা, আমরা সবসময় লক্ষ্য করব যে অরবিটালের নাম্বারটাই হচ্ছে আমাদের বা অরবিটালের পাওয়ারটাই হচ্ছে আমাদের গ্রুপ। তার আমরা এখানে দেখতে পাচ্ছি যে s অরবিটালের ক্ষেত্রে আমাদের ফাইনালে দেখো যে আমাদের এখানে ইলেকট্রন নাম্বার বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, তার মানে এটা হচ্ছে তার গ্রুপ। আমরা যদি এখানে গ্রুপটা লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারবো যে হাইড্রোজেনের যেহেতু তার লাস্ট কক্ষপথের একটা নাম্বার বা প্রথম কক্ষপথে আছে, সেজন্য আমরা বলতে পারি তার পর্যায় 1। সেম ভাবে আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তার অরবিটালের ক্ষেত্রে পাওয়ারটা দেখি যে s অরবিটালের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারবো এখানে তার গ্রুপ 1। অর্থাৎ আমাদের এখানে এই অরবিটাল আর শেষ কক্ষপথের নাম্বার, এই নাম্বার এবং অরবিটালের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে আসলে কোনটা কোন গ্রুপের বা কোনটা কোন পর্যায়ের। সো আমরা এখান থেকে যদি আমরা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে চাই, যে আসলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমরা সেম ভাবে যদি সোডিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি, এখন সোডিয়ামের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে, অর্থাৎ আমরা যদি দেখি যে 3, তাহলে আমরা বলে দিতে পারি যে সোডিয়ামের পর্যায় হচ্ছে এখানে 3, তার মানে এটা হচ্ছে তার পর্যায়। আবার সেম ভাবে আমরা যদি বলি যে এখানে তার সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথের অরবিটাল হচ্ছে s, এবং এই s অরবিটালের ইলেকট্রন নাম্বার যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে 1, তাহলে আমরা এখানে এটাও বলে দিতে পারি যে আমাদের সোডিয়াম হচ্ছে এখানে গ্রুপ 1। সেম ভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম লক্ষ্য করি যে তার শেষ কক্ষপথ হচ্ছে 3 এবং তার অরবিটাল হচ্ছে s অরবিটালের পাওয়ার হচ্ছে এখানে 2, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে এই তার অরবিটালের পাওয়ার 2টাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। আমরা এখানে বলে দিতে পারি ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2। অর্থাৎ আমরা যদি এখানকার যে পর্যায়ের গ্রুপ সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে এই অরবিটাল এবং নাম্বার সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে আমরা এখানে যে ফার্স্ট প্রথম পর্যায়, অর্থাৎ পর্যায়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ফিক্স, আমরা শুধুমাত্র জানবো যে আসলে গ্রুপটা হচ্ছে আমাদের মেইন, যে গ্রুপটার ক্ষেত্রে এক একটা সময় এক একভাবে আইডেন্টিফাই করতে হয়। সো আমরা যে লক্ষ্য করি যে আসলে পর্যায় গ্রুপটা সম্পর্কে জানতে চাই, আমরা সবার প্রথমে যেটা করব ফার্স্ট হচ্ছে আমরা ম্যাক্সিমাম s অরবিটালের জন্য ওকে s অরবিটালের জন্য আমরা গ্রুপটা নির্ণয় করব। আসলে s অরবিটালের জন্য আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করি, সো আমরা যতগুলো ইলেকট্রন বিন্যাস দেখব, সো সবার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে s অরবিটাল ক্ষেত্রে গ্রুপ কারা কারা হতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে পর্যায় সারণী গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো, অর্থাৎ ম্যাক্সিমাম গুলো হচ্ছে আমাদের s1 আর s2 তে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে আসলে তাদের অরবিটাল গুলো হয় s অরবিটাল সব, অর্থাৎ কোন একটা ইলেকট্রন বিন্যাসের সবশেষের কক্ষপথে যদি s অরবিটাল উপর পাওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে তার গ্রুপ। তার মধ্যে লক্ষ্য করি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, বেরিয়াম, আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে ফাইনালি আমরা যদি লক্ষ্য করি যে সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2 2s2 2p6 3s1। তারপর এখানে বলে দিতে পারি যেহেতু তার সর্বশেষের কক্ষপথে যেটা থাকবে সেটা হচ্ছে তার পর্যায়, তাহলে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে তার পর্যায়, 3 হচ্ছে তার পর্যায়, আর এটা হচ্ছে তার গ্রুপ। তাহলে বলে দিতে পারি সোডিয়াম হচ্ছে গ্রুপ 1, সেম ম্যাগনেসিয়াম, সেম ভাবে এটা হচ্ছে পর্যায় 3, গ্রুপ হচ্ছে 2, তার ইলেকট্রন নাম্বারটা হচ্ছে তার গ্রুপ। আবার সেম ভাবে আমরা যদি লিথিয়াম বাকিগুলো কাউন্ট করি সেম জিনিস। আর আমরা যদি এবার s অরবিটাল ছাড়া অন্য অরবিটাল ক্ষেত্রে চিন্তা করি, একটা অন্যটা চিন্তা করি যে আসলে p অরবিটাল ক্ষেত্রে কি হতে পারে। আমরা যদি p অরবিটাল ক্ষেত্রে চিন্তা করি, ওকে p অরবিটাল ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, নরমালি যেটা দেখবো যে আমরা যদি সবার প্রথমে ধরি এটা হয় কার্বন 6 পারমাণবিক সংখ্যা, আবার নাইট্রোজেন 7, অক্সিজেন 8, আবার অ্যালুমিনিয়াম। ওকে, তো আমরা ফাইনালি এখানে যেটা দেখবো যে কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন কার্বন 6 আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে 1s2 2s2 2p2। আবার সেম ভাবে তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারি যেমন আগেরটার ক্ষেত্রে যেটা ছিল s অরবিটাল ক্ষেত্রে যে তার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা আমাদের s অরবিটালে ছিল, কিন্তু এটার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে লাস্ট কক্ষপথে s অরবিটাল আছে p আছে।
তার মানে দেখো যে আমাদের লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা পি অরবিটালে যাচ্ছে, যদি কখনো পি অরবিটালে যায় তাদের ক্ষেত্রে আসলে আমরা গ্রুপটা কিভাবে আইডেন্টিফাই করব। সো তাদের ক্ষেত্রে গ্রুপটা আইডেন্টিফাই করার আমাদের উপায় হলো কি, যে আসলে আমাদের জানার জন্য ফাইনাল আগে যখন আমরা দেখতাম যে এস অরবিটালে যে নাম্বারটা ছিল সেটা তার গ্রুপ, কিন্তু এটার ক্ষেত্রে এটা হবে না, যে আসলে তার শেষ কক্ষপথে যে নাম্বারটা থাকবে বা অরবিটাল যে নাম্বারটা থাকবে ওইটা তার গ্রুপ হবে না। সো পি অরবিটাল ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে তার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে সবসময় আমাদের কি করতে হবে, যে গ্রুপ নির্ণয়ের জন্য ওই অরবিটালের নাম্বারটা আমাদের অবশ্যই রাখতে হবে। আমি শর্ট করে বুঝিয়ে দিলাম ON + 10, মানে সবসময় অরবিটাল নাম্বার সাথে আমরা +10 যোগ করব। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আসলে কার্বন, যে আসলে আমাদের এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে তার লাস্ট কক্ষপথ হচ্ছে এখানে SP, আমরা এটা হচ্ছে তার শেষ কক্ষপথ, তাহলে আমরা বলে দিতে পারি যেহেতু তার শেষ কক্ষপথ 2, তাহলে এটা হচ্ছে তার পর্যায়, তাহলে আমরা বলে দিতে পারি যে কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে। আর যেহেতু তার S আর P তে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে S এ 2টা ইলেকট্রন, P তে 2টা, তার মানে 2 দিয়ে 4টা, তাহলে শেষ কক্ষপথ আছে আমাদের এখানে 4টা অরবিটাল, 4টা ইলেকট্রন, সরি 2টা অরবিটালে 4টা ইলেকট্রন। তাহলে এর সাথে যদি আমরা আরো 10 যোগ করি তাহলে আমাদের এখানে অরবিটাল নাম্বার হচ্ছে 4 প্লাস আরো 10 যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 40। তার মানে এই 40 হচ্ছে আমাদের কার্বনের গ্রুপ। তারপর আমরা বলে দিতে পারি যে কার্বন হচ্ছে 14 গ্রুপে অবস্থান করে এবং তার পর্যায় হচ্ছে সেকেন্ড পর্যায়। আবার আমরা সেম ভাবে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি যে আসলে নাইট্রোজেন কি হতে পারে, আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, আবার সেম ভাবে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 2p3। ওকে, তাহলে আমরা এটার ক্ষেত্রে যেটা লক্ষ্য করব যে নাইট্রোজেনের ক্ষেত্রে সেম ভাবে চিন্তা করি যে আমাদের শেষ কক্ষপথে অবস্থান করে, শেষ কক্ষপথ হচ্ছে 2, তার মানে এখানে বলে দিতে পারি যে 2 হচ্ছে তার পর্যায়, 2 হচ্ছে তার পর্যায়। তাহলে তার গ্রুপ কি হবে, আমরা যদি গ্রুপ চিন্তা করি তার শেষ কক্ষপথ দেখো এখানে 3 আর 2, তারপর 5, তারপর 5 + 10, তারপর এখানে বলে দিতে পারি আগের মতো যে অরবিটাল নাম্বারগুলো আমরা লাস্ট কক্ষপথের অরবিটাল নাম্বারগুলো যোগ করেছি, তো 5 এর সাথে আবার আমরা এক্সট্রা 10 যোগ করেছি, তাহলে হচ্ছে 15। তাহলে আমরা এখানে বলে দিতে পারি 15 হচ্ছে তার গ্রুপ। অর্থাৎ আমরা বলে দিতে পারি যদি কখনো কোন একটা ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে আমরা যদি লক্ষ্য করি যে আসলে কতগুলো অরবিটালগুলো লক্ষ্য করতে হবে যে আসলে শেষ কক্ষপথে কোন অরবিটালটা অবস্থান করে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি p অরবিটাল অবস্থান করে, তাহলে আমরা এখানে ইজিলি বলে দিতে পারি যে এখানে ওই পর্যায় সবার ক্ষেত্রে সেম শেষ কক্ষপথের নাম্বারটাই, আর গ্রুপের ক্ষেত্রে ভিন্নতা আছে যে এক এক গ্রুপটার জন্য আমরা লক্ষ্য করব অরবিটালগুলো, যদি s অরবিটাল হয় তাহলে s অরবিটালে যা থাকবে ওইটাই তার গ্রুপ নাম্বার, আর যদি s এবং p থাকে তাহলে আমরা বলতে পারবো যে p এবং s দুটোকে যোগ করে সাথে এক্সট্রা 10 যোগ করতে হবে। তাহলে আমরা যদি সেম ভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13 1s2 2s2 2p6, আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি 3p1। তাহলে ফাইনাল আমরা যদি এখান থেকে লক্ষ্য করি আমরা বলে দিতে পারি তার শেষ কক্ষপথ যেটা সেটা হচ্ছে 3, তাহলে আমরা 3 হচ্ছে তার পর্যায়, আর গ্রুপ হচ্ছে আমরা ইজিলি বলে দিতে পারি যে আমাদের ফাইনাল এখানে কি কি আছে, যে একটা 2 আছে আর 1 আছে, দুটোকে যোগ করে দিলে হয়ে যাবে 3, আর তার সাথে 10 যোগ করে দিলে হয়ে যায় 30। তাহলে এখানে বলে দিতে পারি যে তার পর্যায় হচ্ছে, তার পর্যায় হচ্ছে 3 আর গ্রুপ হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে 2 + 1 মানে 3 প্লাস হচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 30। সো ফাইনালি আমরা এইভাবে একটা পর্যায় সারণীর s অরবিটাল এবং p অরবিটালগুলোর কিভাবে গ্রুপ এবং পর্যায়গুলো আইডেন্টিফাই করতে হয় আমরা মোটামুটি বের করতে পারি। আর এছাড়াও আমাদের আরো অরবিটাল আছে, সেটা হচ্ছে sp হয়ে গেল, আরেকটা অরবিটাল আছে সেটা হচ্ছে আমাদের d অরবিটাল। তাহলে আমরা যদি d অরবিটালের গ্রুপ এবং পর্যায় আইডেন্টিফাই করতে চাই, ফাইনালি আমরা d অরবিটালের জন্য যেটা করব যে d অরবিটাল সো ফাইনালি d অরবিটালের জন্য আমাদের যেটা কাজ যে sp মতোই পর্যায়টা sp সবার ক্ষেত্রে সেম, শুধুমাত্র গ্রুপটার ক্ষেত্রে ভিন্ন। আমরা যদি লক্ষ্য করি যে স্ক্যান্ডিয়াম যে আমাদের 21 তার পারমাণবিক সংখ্যা, সেম ভাবে আমরা যদি জিঙ্ক কপার বা ফেরাস আমরা যদি কমন একটা নিই ফেরাস তার হচ্ছে 26, আমরা যদি এদের পারমাণবিক সংখ্যা আইডেন্টিফাই করি যে 21 আর 26, তারপর আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে একটা 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে আমাদের 3d আর 4s। তাহলে আমরা এখানে ফাইনালি আমরা ইলেকট্রন বিন্যাস
ডি অরবিটাল ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমরা আগে শিখে আসছিলাম যে কোনো একটা ইলেকট্রন পি তে লাগিয়ে 3 তে না গিয়ে 4s এ আগে যায়, এটা আমরা আগে শিখে আসছি। আমরা এখানে দুইটা, এখানে একটা। ফাইনালি আমরা এখানে যেটা লক্ষ্য করব যে আসলে স্ক্যান্ডিয়াম যে আমাদের তার গ্রুপটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, আমরা এখানে বলে দিতে পারি যে তার শেষ কক্ষপথ কত। আমাদের লক্ষ্য করি যে তার শেষ কক্ষপথ হচ্ছে এখানে 4, অর্থাৎ তার শেষ কক্ষপথ 4, তার মানে আমরা এখানে বলতে পারি যে স্ক্যান্ডিয়ামের পর্যায় হচ্ছে 4। ওকে, তাহলে স্ক্যান্ডিয়ামের পর্যায় যদি 4 হয় তাহলে তার গ্রুপ কি হতে পারে? আমরা যদি আগের মতো চিন্তা করি যে এখানে বলতে পারি যে 4s এ অর্থাৎ s অরবিটাল প্রবেশ করছে, কিন্তু আসলে এখানে s অরবিটালে ডিরেক্টলি প্রবেশ করে না, আগে 3d তারপর 4s। তাহলে আমাদের এখানে নরমালি যেটা চিন্তা করতে হবে যে এখানে আমাদের ইলেকট্রনটা যে তার 3d তেও আছে আবার 4s এও আছে, তার মানে আমাদের দুইটা অরবিটালে কাউন্ট করতে হবে। সো আমরা যদি দুইটা অরবিটাল কাউন্ট করতে চাই, আমরা যেমন আগের ক্ষেত্রে s অরবিটাল ক্ষেত্রে লক্ষ্য করছিলাম যে s অরবিটালে যা ছিল সেটাই হচ্ছে তার গ্রুপ। আবার সেমি পি অরবিটাল ক্ষেত্রে লক্ষ্য করছিলাম যে s আর p দুটোকে যোগ করে যা পেয়েছিলাম তার সাথে এক্সট্রা 10 যোগ করে যা পেয়েছিলাম সেটাই তার গ্রুপ। সেম ভাবে ডি অরবিটাল ক্ষেত্রে আমাদের s অরবিটালটাকে শুধু নরমাল নিলে হবে না, ডি অরবিটালটা কাউন্ট করতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে আসলে এখানে তার পর্যায় ফাইনাল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কি কি আছে, আমরা লক্ষ্য করব যে ডিআরএক্স অর্থাৎ লাস্ট অর্থাৎ প্রিভিয়াস পর্যায়ের অরবিটাল এবং হচ্ছে ওই পরের পর্যায়ের অরবিটাল, এই দুইটাকে আমরা যোগ করব, অর্থাৎ লাস্ট কক্ষপথ এবং লাস্ট কক্ষপথ এবং তার পূর্বের কক্ষপথ, এই দুইটা কক্ষপথের অরবিটালটাকে যোগ করব। অর্থাৎ সবসময় যোগ করতে হবে ডি অরবিটাল নাম্বার প্লাস হচ্ছে এস অরবিটালের নাম্বার। এই দুটাকে যোগ করলে আমরা ফাইনালি সবসময় ডি অরবিটালের জন্য গ্রুপগুলো পাবো। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে যে ডি অরবিটালের নাম্বার হচ্ছে কত আমাদের 1 আর এস অরবিটালের নাম্বার হচ্ছে আমাদের এখানে 2। তাহলে আমরা ফাইনাল যদি দুইটাকে যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে কত 3। তাহলে এই 3 হচ্ছে আমাদের ওই স্ক্যান্ডিয়াম, অর্থাৎ স্ক্যান্ডিয়াম হচ্ছে আমাদের কত গ্রুপে অবস্থান করে? তৃতীয় গ্রুপে অবস্থান করে। আর ফাইনাল তার পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। তারপর ফাইনাল আমরা এইভাবেই একটা গ্রুপ ডি অরবিটালের জন্য গ্রুপগুলো আইডেন্টিফাই করতে পারি। আমরা সেম ভাবে যদি ফেরামের ক্ষেত্রে দেখি, আমরা যদি এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করে আমরা নরমালি বলে দিতে পারি 1s2 3p6 3d 4s2 6। ওকে, তাহলে আমরা ফাইনালি এখানে যে আসলে ফ্যারাজের ক্ষেত্রে কি হতে পারে, আমরা যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করি যে এর শেষ কক্ষপথ যেটা, আমরা শেষ কক্ষপথ যদি লক্ষ্য করি, শেষ কক্ষপথ হচ্ছে আমাদের 4। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে ফ্যারাজ হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়ে অবস্থান করে। তাহলে আমরা যদি তার পর্যায়টা অবস্থান করি তাহলে তার পর্যায় হচ্ছে চতুর্থ। আর তার গ্রুপ কি হতে পারে আমি যদি লক্ষ্য করি আগের মতো করি, আমি বলেছিলাম যে ডি অরবিটাল ক্ষেত্রে গ্রুপটা সবসময় আমরা আইডেন্টিফাই করব যে তার এস অরবিটালের নাম্বার প্লাস হচ্ছে ডি অরবিটালের নাম্বার যোগ করে। তাহলে আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে এস সবসময় লাস্ট কক্ষপথটাকে কাউন্ট করতে হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে তার ডি অরবিটাল নাম্বার হচ্ছে 6, আমরা যদি তার গ্রুপটা আইডেন্টিফাই করতে চাই তাহলে ডি অরবিটাল নাম্বার হচ্ছে আমাদের এখানে 6 আর এস অরবিটাল নাম্বার হচ্ছে 2। তাহলে যদি দুটোকে যোগ করে ফেলি তাহলে পেয়ে যাচ্ছে 8। তার মানে আমাদের ফ্যারাস হচ্ছে 8 নম্বর গ্রুপে অবস্থান করবে। তাহলে ফাইনালি আমাদের যেভাবে এস পি ডি এই অরবিটালের গ্রুপগুলো আমরা ফাইনালি ভাবে আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ একটা পর্যায় সারণী আমরা ম্যাক্সিমাম গ্রুপ পর্যায় যে কোনো কিছু আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। আমাদের এখানে এই কোশ্চেনগুলো যেভাবে হতে পারে যে অনেকগুলো মৌল দেওয়া থাকতে পারে, সেই মৌলগুলো থেকে আমাদের আইডেন্টিফাই করতে বলতে পারে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তাদের পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করো। আমরা যদি এখানে কয়েকটা মৌল দেই, আমাদের ফার্স্ট আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা পর্যায় সারণী বা যে কোনো মৌলিক গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। আমাদের ফাইনালি এখন যেটা করতে হবে যে আমাদের কোশ্চেনগুলো যেভাবে হতে পারে বা এমসিকিউ থেকে সিকিউ থেকে যে কোনো কোশ্চেনগুলো যেভাবে আসতে পারে, আমাদের অনেকগুলো মৌল দেওয়া থাকতে পারে। আমরা মোটামুটি এখানে আমরা দুইটা পার্ট লিখছি, একটা পার্টে আমি ডিরেক্টলি মৌলগুলো আইডেন্টিফাই করে রাখছি, আরেকটাতে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। আমাদের এখানে কোশ্চেনগুলো এভাবে হতে পারে যে মৌলগুলো বলা হতে পারে যে দেখাও যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাও যে মৌলগুলো পর্যায় সারণীর কথায় অবস্থান করে। তাহলে আমরা ফাইনালি যখন এই টাইপের কোশ্চেনগুলো যাবে বা এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসবে, তখন আমাদের যেটা করতে হবে যে সবার প্রথমে তাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর যেহেতু আমাদের কোশ্চেনে চাচ্ছে যে আসলে পর্যায় সারণীর কথায় অবস্থান, তার পর্যায় সারণীর অবস্থান মানে তার গ্রুপ কোনটা এবং পর্যায় কোনটা এটাই বোঝাচ্ছে। তারপর ফাইনালি যেটা করব যে এই সকল মৌলের সবার প্রথম আমরা ইলেকট্রন বিন্যাস করব। আমরা আগের মতো করে যদি ইলেকট্রন বিন্যাস করি এটা, যেমন ফাইনালি আমরা এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, আমাদের কোশ্চেনটা হতে পারে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে
ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। সো আমরা যেভাবে করব, মানে আমরা এখানে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব। আমরা যদি এখানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি 13, তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 1:2:2 2p6 3p1, তার মানে আমাদের কি করতে হবে, এখান থেকে তার পর্যায় সারণীতে অবস্থান বের করার জন্য আগে মৌলটার ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। তার ইলেকট্রন বিন্যাস বের করার পর এই মৌলটার পর্যায় কত হতে পারে আমাদের সেটা বের করতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে এই মৌলটার যেহেতু শেষ পর্যায় অর্থাৎ শেষ কক্ষপথ 3, আমরা বলে দিতে পারি যে অ্যালুমিনিয়ামের পর্যায় হচ্ছে আমাদের 3, তাহলে অ্যালুমিনিয়ামের পর্যায় হচ্ছে 3। সেম ভাবে আমাদের এখানকার গ্রুপটা বের করতে হবে। আমরা যদি গ্রুপটা বের করতে চাই, আমরা সেম ভাবে আমরা আগে বলেছিলাম যদি p অরবিটালে যায়, তাহলে আমরা লক্ষ্য করলাম যেহেতু আমাদের এখানকার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা p অরবিটালে গেছে, তার আমাদের এখানে কি করতে হবে, 10 যোগ করতে হবে। তারপর আমরা এখানে কি করব, যাতে গ্রুপ আইডেন্টিফাই করব যে গ্রুপ, তাহলে আমরা বলছি যে এখানে 10 যোগ করতে হবে, আমি আগে 10 যোগ করে দিলাম, প্লাস সেম ভাবে কি করতে হবে আমাদের তার লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলো অর্থাৎ 2 + 1, তাহলে হয়ে যাচ্ছে 3 যোগ করে দিতে হবে। তাহলে 3 আর 10 যোগ করে দিলে হয়ে যাবে 30। তাহলে আমরা বলে দিতে পারি যে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে বা গ্রুপ 30 এর অবস্থান করে। সেম ভাবে আমাদের এখানে জিঙ্ক, কপার, ক্যালসিয়াম, সোডিয়াম সবগুলো এভাবে দেখাতে হবে। আমাদের এটি হচ্ছে এই কোশ্চেনের আনসার, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় যদি আমাদের বের করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস বের করতে হবে, দেন তাদের গ্রুপ এবং পর্যায় বের করে বলে দিতে হবে যে এটা কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থান করে। আমরা এই কোশ্চেনটা এভাবে বুঝলাম। সেম ভাবে যদি আমাদের এগুলোও চাই, যে আসলে আমাদের কোশ্চেনটা এভাবে দেওয়া থাকলো, এ দেওয়া থাকলো, ফাইনালি এখানে 21 পারবের সংখ্যা, বি 14, সি 9, তারপর ডি হচ্ছে 18, আমাদের বলা হতে পারে যে মৌলগুলো পর্যায় সারণীর কথা অবস্থান করে বা কোন মৌলটা কোন গ্রুপে কোন পর্যায়ে অবস্থান করে। তাহলে আমরা সেম ভাবে চিন্তা করব যে আসলে আমরা যদি চিন্তা করি আমরা 21 মানে স্ক্যান্ডিয়াম, আমরা এটা আগে দেখেছি, এটা হচ্ছে সিলিকন। আমরা যদি চিন্তা করি বি, যে বি হচ্ছে সিলিকন, পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, আমরা যদি সেম ভাবে ইলেকট্রন বিন্যাস করি যে 1:2 2s2 2p6 3s2 3p2। ওকে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে সিলিকন হচ্ছে আমাদের পর্যায় হচ্ছে 3, কারণ তার লাস্ট কক্ষপথ 3, পর্যায় 3। সেম ভাবে যদি আমরা গ্রুপটা আইডেন্টিফাই করতে চাই, আমরা সেম বলে দিতে পারি তার গ্রুপ হচ্ছে এখানে কত, যে 2 2 4 আর 10 যোগ করে দিলে হয়ে যাচ্ছে 14, অর্থাৎ আগের মতোই যে p অরবিটালের জন্য। তাহলে গ্রুপ হয়ে যাচ্ছে আমাদের এখানে 10 + 4 মানে হচ্ছে আমাদের 14। ওকে, তাহলে আমরা সেম ভাবে যদি আমরা আরো আইডেন্টিফাই করতে চাই, সি অরবিটাল আইডেন্টিফাই করতে পারি, ডিটা আইডেন্টিফাই করতে পারি, এ আইডেন্টিফাই করতে পারি, আমরা ম্যাক্সিমাম অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলো আসলে আমাদের এইভাবে আনসারগুলো করতে হবে আর বুঝিয়ে দিতে হবে যে পর্যায়ে কোথায় অবস্থান করে আর কোন গ্রুপে অবস্থান করে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা সবসময় একটা গ্রুপ এবং একটা পর্যায় আইডেন্টিফাই করতে পারি।